ইউটিউবের নেশা এবং শ্যামলী ভিউয়ের খোঁজে। আপনাদের সকলকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল। আমি রাহুল এক্সপ্লোর। বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা এক্সক্লুসিভ ভিডিও। আজ আমি যাচ্ছি এমন একটা জায়গায় যেখানে নাকি, হ্যাঁ ঠিকই শুনছেন, ভূত আছে। আমি রাহুল, পেশায় ইউটিউবার। ভুতুড়ে জায়গা ঘুরে ভিডিও বানাই। সত্যি কথা বলতে আগের ভিডিওগুলোতে তেমন কিছু পাইনি। দর্শকরাও বলছে, ভাই আসল ভূতের ভিডিও চাই। তাই এবার ঠিক করলাম একটা রিয়েল ভৌতিক লোকেশন খুঁজব। গতকাল একজন রিয়েল এস্টেট ডিলারের সাথে কথা হচ্ছিল। তার নাম রিনালদা। খুব বিচিত্র লোক। কথা বলতে বলতে হঠাৎই বলল, শ্যামলী ভিউ নাম শুনেছ? কলকাতার কাছে একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স। 20 বছর আগে সেখানে এক পরিবার আত্মহত্যা করেছিল। তারপর থেকে কেউ সেখানে যায় না। আমি তো অবাক। জিজ্ঞেস করলাম, ওখানে গেলে কি সত্যি কিছু হবে? মৃণালদার ঠোঁট চাটতে চাটতে বলল, যাও না, নিজের চোখে দেখে আসো। শুধু সাবধানে থেকো। অনেকে গেছে, ফিরেও এসেছে, তবে সবাই একরকম থাকে না। শ্যামলী ভিউয়ের ইতিহাস 2005 সালের ঘটনা। এক ব্যবসায়ী পরিবার, মহেশ মল্লিক, তার স্ত্রী জিনাত, ছেলে রুদ্র আর মেয়ে মেহুল। শোনা যায় মহেশবাবুর ওপর ছিল অনেক ঋণের চাপ। হঠাৎ একদিন তাদের ফ্ল্যাট থেকে গোঙানির আওয়াজ আসে। পরের দিন খোলা দরজা দিয়ে পুলিশ যখন ভেতরে ঢোকে, তখন স্ত্রীকে রান্নাঘরে ঝুলন্ত অবস্থায় পায়। মেয়েটির শরীর রক্তাক্ত বিছানায় পড়ে, ছেলেটির গলায় রশি বাঁধা, মহেশবাবুর মাথা থেতলানো খাটের পাশে। তদন্তের পর জানানো হয়, প্রথমে স্ত্রীকে মেরে ফেলে, তারপর ছেলে মেয়েকে হত্যা করে মহেশ নিজে আত্মহত্যা করে। কিন্তু আশেপাশের লোকেরা বলে ভিন্ন কথা। সেদিন রাতে শুধু চিৎকার নয়, কেউ কেউ জানালার পাশে দাঁড়ানো সাদা কাপড়ে ঢাকা মহিলার ছায়া দেখেছিল। তারপর থেকে ওই বিল্ডিং পড়ে আছে খালি। বিক্রি করার চেষ্টা হয়নি, কারণ লোকজন ওখানে যায় না। আমি ঠিক করলাম রাত কাটাবো ওখানে। ভিডিও রেকর্ডিং হবে, ড্রোন থাকবে, হ্যান্ডহেল্ড ক্যামেরা থাকবে। একটা ফুটেজ পেলে ভাইরাল, সাবস্ক্রাইবার বেড়ে যাবে, ইউটিউব থেকে ভালো রোজগার হবে। রাতের জন্য প্রস্তুতি: ক্যামেরা, নাইট ভিশন, টর্চ, ইএমএফ ডিটেক্টর, যেটা ঘোস্ট হান্টাররা ব্যবহার করে, খাবার পানি, একটা হাতুড়ি। শ্যামলী ভিউতে প্রথম পা রাখা। বন্ধুরা, ঠিক রাত 8টা বাজে। আমি এখন পৌঁছে গেছি শ্যামলী ভিউয়ের সামনে। দেখতেই পাচ্ছেন সামনে একটা ভাঙা ফটক, উপরে জংধরা বোর্ডে লেখা শ্যামলী ভিউ 1998। বোর্ডের অর্ধেকটা ঝড়ে পড়ে গেছে। চারিদিকে অদ্ভুত নিস্তব্ধতা, কুকুরের ডাক, দূর থেকে একটা পাতিলেবু গাছের পাতা ঝরার শব্দ। এর মধ্যেই হঠাৎ একটা ঠান্ডা হাওয়া এসে আমার গায়ে ঝাপটা দিল। আমি ক্যামেরা অন করলাম, হাতে ফ্ল্যাশ লাইট। দরজার কাছে যেতেই দেখলাম দরজাটা একটু খোলা। হাত দিয়ে ঠেলতেই কিড় কিড় দরজার আওয়াজ। ভেতরে ঢুকতেই গন্ধ, একটা অদ্ভুত পচা কিছু গন্ধ। বন্ধুরা, আমি এখন বিল্ডিংয়ের লবিতে। দেওয়ালের পলেস্তারে গায়ে ছোপ ছোপ ছাঁচ, নিচে পড়ে আছে পুরনো খবরের কাগজ, ছেঁড়া পোস্টার আর জানালার পাশে রাখা একটা পুরনো কাঠের চেয়ার। মনে হচ্ছে কেউ এখানে অনেক দিন বসেছিল। প্রথম অদ্ভুত ঘটনা, আমি সিঁড়ির দিকে এগিয়ে গেলাম। ঠিক তখনই উপরের তলায় ঢাং 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 কেউ যেন ভারী কিছু টানছে। কে কে ওখানে? আমি চেঁচিয়ে উঠলাম। উত্তর নেই। ক্যামেরা ঘোরাতে ঘোরাতে ফ্রেমের ডান পাশে হঠাৎ একটা ছায়া নড়ে উঠল। আমি থমকে গেলাম, ফ্ল্যাশ লাইট ফেলে দিলাম ছায়ার দিকে। কিচ্ছু নেই। পেছন থেকে হঠাৎ একটা দীর্ঘ নিঃশ্বাসের আওয়াজ। আমি ঘুরে তাকাতেই কিচ্ছু নেই, কিন্তু গলার পেছনে ঠান্ডা হাওয়া ঠিকই লাগলো। ভাঙা ফ্ল্যাটে প্রবেশ। 3 নম্বর ফ্ল্যাট। এই ফ্ল্যাটেই মহেশবাবুর পরিবার মারা গিয়েছিল। দরজা অর্ধেক খোলা, ঠেলেই ঢুকে পড়লাম। ভেতরে একটা সোফা, যার কাপড় ছেঁড়া, দেয়ালে ফ্রেম ঝুলে পড়েছে আর একটা পুরনো দাগ, হয়তো রক্তের। ঠিক তখন ঠাস 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 দেওয়ালের ঘড়িটা, যেটা বন্ধ ছিল, হঠাৎ চলা শুরু করল। কিন্তু ঘড়ির কাঁটা
উল্টো দিকে ঘুরছে। আমি ক্যামেরা সামনে রেখে বলতে লাগলাম, বন্ধুরা, যদি এটা প্র্যাঙ্ক হয় তাহলে খুব ভালো, কিন্তু যদি সত্যি হয় তাহলে আমি জানি না আমি আজ বেঁচে থাকব কিনা। ছায়া আর কান্না। আমি যখন বেডরুমের দিকে এগোচ্ছি তখন স্পষ্ট শুনলাম, মা, 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 আমি বাঁচতে চাই, মা। একটা শিশুর কান্না। ঠান্ডা ঘাম পড়ে গেল। দরজার ফাঁক দিয়ে দেখলাম একটা সাদা কাপড় পরা ছোট ছেলে মেয়ে দৌড়ে জানালার কাছে গেল আর হাওয়ায় মিলিয়ে গেল। আমি দরজা ঠেলেই ভেতরে ঢুকে পড়লাম। ঘর ফাঁকা। ক্যামেরার গন্ডগোল শুরু হলো। ক্যামেরা হঠাৎ হ্যাং হয়ে গেল। স্ক্রিনে শুধু একটা শব্দ, গেট আউট, লিভ নাও। কিন্তু আমি তো তখনই ইউটিউবার মোড অন। পিছিয়ে গেলে ভিউ কই? বন্ধুরা, আমি এই ভিডিও শেষ করব না। আমি থাকব। সত্যি কিছু না দেখলে আমি এখান থেকে যাব না। দেয়ালের হাতের ছাপ আর রহস্যময় সিন্দুক। বন্ধুরা, আমি জানি না আমি ঠিক করছি কিনা, কিন্তু আমি থামব না। এটা ইউটিউবের জন্য না, এটা এখন আমার জন্য। সত্যিটা জানতে হবে। ফ্ল্যাটের ভেতর ঢুকে চারদিকে তাকাতেই চোখ আটকে গেল বেডরুমের দেয়ালে। দেয়ালে কিছু একটু আঁকা। আমি ফ্ল্যাশ মেরে দেখলাম, হেল্প মি, বড় বড় অক্ষরে লেখা, রক্তের মতো লাল। কিন্তু এটা এখানেই শেষ নয়। দেয়ালের চারপাশে ছোট ছোট হাতের ছাপ, ঠিক যেন কোনো শিশুর ভেজা রক্ত মাখা হাত। আমি ফ্রেম ঘুরিয়ে দেখালাম, তখনই হঠাৎ ফ্রেমের পেছন থেকে পড়ে গেল একটা পুরনো চাবি। এইটা কোথায় ব্যবহার হবে? আমি নিজেই বললাম। ঘরের এক কোণে একটা কাঠের আলমারি ছিল। অনেক ধুলো আর জাল। হাত দিয়ে মুছতেই বোঝা গেল এটা আসলে একটা ছোট সিন্দুক। উপরে গা ছমছমে একটা শব্দ, ডোন্ট ওপেন, আঁকিবুকি করা। কিন্তু আমি তো রাহুল, ইউটিউবারদের একটাই মন্ত্র, কন্টেন্ট ইজ কিং। চাবি ঢুকিয়ে ঘোরালাম, ক্লিক করে খুলে গেল। ভেতরে একটা পুরনো ডায়েরি। ডায়েরির উপরে নাম লেখা, মেহুল মল্লিক, 10 বছর বয়স। আমি ডায়েরি খুলে পড়া শুরু করলাম। আজ বাবা আর মা অনেক ঝগড়া করল। বাবা বলল কাউকে বিশ্বাস করা যাবে না। মা কাঁদছিল। আমি আর দাদা জানালার পাশে বসেছিলাম। রাত হলে বাবার রুম থেকে আওয়াজ আসছিল, কেউ যেন বলছে, তোদের কেউ বাঁচাতে পারবে না। রাত্রি 12টা বাজতেই হঠাৎ সব লাইট বন্ধ হয়ে গেল। তখন জানালা দিয়ে একটা কালো ছায়া ঢুকলো ঘরে। বাবা চিৎকার করলো, তারপর একটা বড় আওয়াজ, আর সব শেষ। আমি ডায়েরি পড়তে পড়তে কাঁপতে লাগলাম। ডায়েরির পেছনে একটা ছবি, মহেশ মল্লিকের পরিবারের। ছবির পেছনে লেখা, উই আর স্টিল হিয়ার। ঠিক তখনই সিন্দুকের ভেতর থেকে একটা ঠান্ডা হাওয়া বেরিয়ে এলো। চারপাশের বাতাস ভারী হয়ে গেল। পেছন থেকে স্পষ্ট একটা ফিসফাস, তুই জানিস না আমরা এখানেই আছি। আমি ঘুরতেই দেখি দরজার পাশে সাদা কাপড়ে মোড়া একটা অবয়ব। চোখ নেই, মুখ নেই, শুধু কোটর থেকে কালো ফাঁকা। বন্ধুরা, যদি আমি এটা শেষ পর্যন্ত না থাকতে পারি তাহলে মনে রেখো, এই ফুটেজটাই আমার শেষ। দরজা লক, জানালা খোলা যায় না। বাইরে তাকিয়ে দেখি চারপাশে কুয়াশা। 5 তলার জানালার বাইরে মানুষের মতো কিছু একটা নড়ছে, কিন্তু এখানে তো থাকার কথা না। আমি বাথরুমের সামনে দাঁড়িয়ে, দরজা অর্ধেক খোলা, ভেতর থেকে পানি পড়ার শব্দ, কিন্তু কেউ নেই। জোরে দরজা ঠেলতেই তাস, দরজা খুলে গেল। ভিতরে আয়নার সামনে লেখা, লিভ নাও, আর আয়নার মধ্যেকার প্রতিচ্ছবি আমি নই। আমি মুখ ফিরিয়ে নিচে তাকাতেই বাথটাবের ভেতরে পানি ভর্তি, কিন্তু পানির রং লাল।
হঠাৎ পানির ভেতর থেকে একটা সাদা হাত উঠে এলো, চেষ্টা করছে আমাকে টেনে নিয়ে। আর আমি দৌড়ে বাথরুমের দরজা বন্ধ করে দিলাম। তখনই ঠক ঠক ঠক, আমরা এখানেই আছি, তোর জন্যই অপেক্ষা করছি। ডায়েরির পাতাগুলো আপনা আপনি পাতার পর পাতা উল্টাতে লাগলো। আর একটা অদ্ভুত আওয়াজ। মহেশ বাবুর মৃত্যু ছিল পরিকল্পিত। তার পার্টনার দেবাশিস তাকে ঠকিয়েছিল, টাকা আত্মসাৎ করে মহেশকে ফাঁসিয়েছিল। কিন্তু মহেশ মানসিকভাবে ভেঙে পড়ে, স্ত্রীকে হত্যা করে, তারপর ছেলে মেয়ে, তারপর নিজেকে শেষ করে। কিন্তু এই বাড়ি একটা ফাঁদ। এখানে যারা আসে তারা বের হতে পারে না। আত্মারা এখানে বেঁচে আছে, সময়ের খাঁচায়। সোফার পাশ থেকে একটা ছায়া ধীরে ধীরে উঠে দাঁড়ালো। গলার কাছ থেকে রক্ত ঝরছে, মাথা আধা কাটা, চোখ নেই, শুধু কালো গর্ত। তুই আমাদের গল্প শুনতে চেয়েছিলি না? এসো, শুনে যা। আমি পিছাতে থাকি, আর পেছন থেকে দরজা বন্ধ হয়ে যায়। ক্যামেরার ফুটেজ। ক্যামেরা স্ক্রিনে বারবার ভেসে উঠছে, ওয়েলকাম টু হেল হাউস, ইউ কান্ট লিভ। হঠাৎ ঘড়ির কাঁটা ঘুরে যেতে থাকে, চারপাশে আলো আঁধারি, চারপাশে দেওয়াল, জানালা, দরজা সব ঘুরছে, ঠিক যেন সময় থেমে গেছে। আমি মেঝেতে পড়ে গেলাম। চারপাশে চারটে ছায়া ঘিরে ধরল, একটা বাচ্চা মেয়ে, একটা যুবক ছেলে, একটা মহিলা আর একটা পুরুষ। চারজন একসাথে বলল, তুই এখান থেকে কোনোদিন যেতে পারবি না। হঠাৎ দেওয়ালের কোনায় চোখ পড়ল, একটা ফাটল। সেটা একটু ঠেলতেই খসে পড়ল একটা প্যানেল। প্যানেলের পিছনে একটা গোপন সিঁড়ি। বন্ধুরা, এটা কি সত্যি আমার জন্য রাস্তায়, নাকি এটা মৃত্যুর ফাঁদ? পায়ে পায়ে সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম। অন্ধকার, কেবল কনকনে ঠান্ডা হাওয়া। পেছন থেকে একটা মেয়ের গলা, তুই তো আমাদের গল্প শুনতে এসেছিলি, তাহলে এখন পুরোটাই শুনে যা। গোপন সিঁড়ির নিচে মৃত্যুর কারাগার। বন্ধুরা, আমি জানি না আমি কি সত্যিই বাঁচতে পারবো কিনা। এই সিঁড়ি, এর শেষ কোথায় জানি না। চারপাশে শুধু অন্ধকার আর কনকনে ঠান্ডা। সিঁড়ির প্রতিটা ধাপে পড়ছে কর্মরে আওয়াজ, যেন বহুদিন কেউ এখানে আসেনি। নিচে নামতেই ঘ্রাণ, পুরনো পচা কাঠ আর কিছু পচা মাংসের মতো। শেষ সিঁড়ি পেরিয়ে সামনে একটা লোহার দরজা। দরজার উপরে লেখা, রেস্ট্রিক্টেড এরিয়া, কিপ আউট। কিন্তু এখন আর ফেরার উপায় নেই। দরজা ঠেলেই ঢুকে পড়লাম। ঘরে ঢুকেই দেখতে পেলাম পুরনো একটা টেবিল, চারপাশে ছেঁড়া ফাইল, নোটবুক, দেয়ালে ঝুলে আছে মানুষের ফ্রেম করা ছবি, কিন্তু ছবির মুখগুলো আঁচড়ে তুলে ফেলা হয়েছে। একটা নোট খুঁজে পেলাম, পড়তে গিয়ে হাত কেঁপে উঠল। শ্যামলী ভিউ ছিল আসলে একটা রিয়েল এস্টেট মাফিয়ার ফাঁদ। এখানে লোভে ফেলে মানুষ এনে তাদের জমি, ফ্ল্যাট হাতিয়ে নিত, আর যারা বাধা দিত তাদের গায়েব করে দিত। মহেশ মল্লিক কোনোদিন খুনি ছিল না। আসল সত্যি হচ্ছে তাকে ফাঁসানো হয়েছিল। তার স্ত্রী, সন্তান সবাই মেরে ফেলা হয়েছিল। তারপর তাকেও হত্যা করা হয়। ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছিল। অতীতের আত্মারা। ঠিক তখনই ঘরের চারপাশে ভেসে উঠল অজস্র ছায়া। একজন বুড়ো লোক, একজন মহিলা, একটা বাচ্চা ছেলে, সবাই ফিসফাস করে বলছে, আমাদের ন্যায় পায়নি, আমাদের ন্যায় দাও, তুই বেরিয়ে যা, না হলে তুইও আমাদের মতো।
ঘরের মধ্যে থাকা একটা ক্যাবিনেটের দরজা খুলে গেল নিজে নিজে। ভিতরে একটা মানুষের হাড়গোড়, আর পাশে একটা রক্তে ভেজা টি শার্ট। হঠাৎ আলো নিভে এলো। পেছন থেকে একটা গলা, এবার তোর পালা, তোকে এখানে থাকতে হবে চিরকাল। গোপন সিঁড়ির নিচে মৃত্যুর কারাগারের ভিডিও রেকর্ডিং, ক্যামেরা স্ক্রিনে ঝি ঝি শব্দ। তারপর হঠাৎ ফুটে উঠল, লাইভ স্ট্রিমিং স্টার্টেড। কিন্তু আমি তো কিছুই অন করিনি। কে চালালো? কারা দেখছে আমাকে? ঘরের কোনায় একটা ছোট দরজা দেখতে পেলাম। সেটা খেলতেই খুলে গেল। দরজার উপরে লেখা, এক্সিট ইফ ইউ ডেয়ার। দরজা ঠেলে সিঁড়ি বেয়ে উঠতে শুরু করলাম। তখন চারপাশে কান্নার আওয়াজ, চিৎকার, দেয়ালে হাতের ছাপ, ঘড়ির কাঁটা ঘুরছে উল্টো দিকে। পেছন থেকে তাকাতেই দেখলাম একটা সাদা কাপড় মোড়া ছায়া আমাকে ফলো করছে। চোখ নেই, মুখ নেই, শুধু একটা কালো ফাঁকা গহ্বর। তুই যেতে পারবি না, তুই আমাদেরই। শ্যামলী ভিউয়ের নতুন বন্দি নাকি মুক্তি? বন্ধুরা, জানি না তোমরা আর আমার ভিডিও দেখতে পাবে কিনা। আমি এখন জানি না সত্যি বাঁচব কিনা, কিন্তু আমি পালাতে চাই। সিঁড়ি বেয়ে ওপরে ওঠা। আমি সেই ছোট দরজা দিয়ে বের হয়ে সিঁড়ি বেয়ে দৌড়াতে শুরু করলাম। চারপাশে দেয়াল থেকে উঠে আসছে হাত, কেউ টানছে, কেউ পা ধরে ফেলে দিচ্ছে। আমাদের গল্প শুনে শেষ করে যাও। ফিসফাস, ভৌতিক ফ্ল্যাশব্যাক। হঠাৎ চারপাশ ঘোলাটে হয়ে গেল। আমি যেন টাইম লুপে ঢুকে পড়েছি। দেখলাম 2005 সালের সেই রাত। মহেশ মল্লিক দাঁড়িয়ে আছে, তার স্ত্রী কাঁদছে, ছেলে আর মেয়ে কোনি দাঁড়িয়ে ভয়ে কাঁপছে। ঠিক তখনই দুইজন মুখোশধারী লোক দরজা ভেঙে ঢুকল। একজন মহেশের মাথায় আঘাত করল, আরেকজন স্ত্রী আর ছেলে মেয়েকে শ্বাসরোধ করে মেরে ফেলল। মহেশ পড়ে থাকতে থাকতে ফিসফিস করে বলছে, আমি খুনি নই, আমাকে বাঁচাও, কেউ শুনছে না। ফ্ল্যাশব্যাক কাট। আবার আমি বর্তমানে ফিরে এলাম। বুঝতে পারলাম এখানকার আত্মারা চায় তাদের সত্যি জানুক সবাই। শেষের শেষ চেষ্টা। আমি দৌড়াতে লাগলাম। লবি পর্যন্ত পৌঁছতেই দরজা আপনা আপনি খুলে গেল। কিন্তু ঠিক তখনই দরজার ফ্রেমে দাঁড়িয়ে সেই সাদা কাপড় মোড়া অবয়ব। মুখ নেই, চোখ নেই, হাত বাড়িয়ে বলল, তুই এত সহজে যেতে পারবি না, তুই আমাদের গল্পের অংশ, চিরকাল। লড়াই। আমি ইএমএফ ডিটেক্টর দিয়ে ছুঁড়ে মারলাম। আলো ঝলসে উঠল। একটা বিকট চিৎকার, গ্রর। ছায়াটা এক ঝলকে হাওয়ায় মিলিয়ে গেল। দরজা খুলে গেল পুরোপুরি। শেষ মুহূর্ত। আমি দৌড়ে বাইরে বেরিয়ে এলাম। বাইরে তখন ভোর, চারপাশে পাখির ডাক, রোদ উঠছে। কিন্তু কিন্তু ক্যামেরা তখনও অন। স্ক্রিনে লেখা, ফুটেজ সেভড 6 আওয়ার্স 66 মিনিটস। কিন্তু 66 মিনিট কোথা থেকে এলো? এটা তো বাস্তবে নেই। ফুটেজ আপলোড করার চেষ্টা। আমি বাড়ি ফিরে এসে ইউটিউবে ভিডিও আপলোড করতে গেলাম। কিন্তু কিন্তু ভিডিও আপলোড হতেই স্ক্রিনে ভেসে উঠল, এরর, দিস কন্টেন্ট ক্যান নট বি শেয়ার্ড, উই আর স্টিল ওয়াচিং ইউ। শেষের কল। ঠিক তখন ফোন বাজল। অপরিচিত নম্বর। ফোন ধরতেই ওপার থেকে মেয়ের গলা, দাদা, তুমি তো আমাদের গল্প জানলে, কিন্তু সবাই জানবে তো? স্ক্রিন ব্ল্যাক, শুধু একটা লেখা ভেসে উঠল, শ্যামলী ভিউ এখনো জীবিত, এবং যারা জানার চেষ্টা করবে তাদের গল্প এখানেই শেষ হয়ে যাবে। গল্প শেষ।